পুলিশ কোনো দলের নয়, আর যেন ফ্যাসিবাদী শক্তি ব্যবহার করতে না পারে শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। নিরপরাধ কাউকে হয়রানি না করার নির্দেশ। বাংলাদেশ বন্ধুত্ব চাইলেও বারবার সীমান্ত রক্তাক্ত করছে ভারত, বললেন উপদেষ্টা রিজভী। সম্পর্ক উন্নয়নে দিল্লিকে সহিংসতার মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান। হাম ও উপসর্গে ঝরল আরও 11 শিশুর প্রাণ। একদিনে হাসপাতালে ভর্তি রেকর্ড 1708। ঢাকায় আক্রান্ত ও মৃত্যু কমলেও বাড়ছে বাইরে। অন্য রোগের অ্যান্টিবায়োটিক কাজ না করায় উদ্বেগ। বাজেটের আকার বাড়ছে প্রায় 1.5 লাখ কোটি টাকা। উচ্চ প্রবৃদ্ধির ধারায় ফেরার লক্ষ্য। অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দেবে সরকার। সবাইকে অর্থনীতির মূল ধারায় আনতে চান মন্ত্রী। এবং ট্রাফিক আইন ভাঙলেই কাটা যাবে পয়েন্ট, বাতিল হবে লাইসেন্স। সড়কে শৃঙ্খলা ফেরাতে চালু হচ্ছে RSPS। একতরফা সাজা চাপানোর অভিযোগ চালকের, কার্যকারিতা নিয়ে প্রশ্ন। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। পুলিশকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে ফ্যাসিবাদী সরকার। আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন বাহিনীটিকে ব্যবহার করতে না পারে সেই শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে যোগ দিয়ে শান্তি ও নিরাপত্তায় পুলিশকে পেশাদারিত্বের সঙ্গে কাজ করার নির্দেশ দেন সরকার প্রধান। নিরপরাধ কাউকে হয়রানি না করার নির্দেশ দিয়ে পুলিশকে জনগণের সঙ্গে মানবিক আচরণের আহ্বান জানান তারেক রহমান। অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে। রোববার সকালে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের জাঁকজমকপূর্ণ ও মনোমুগ্ধকর কুচকাওয়াজ পরিদর্শন করেন সরকার প্রধান। বর্ণাঢ্য প্যারেডে গ্রহণ করেন অভিবাদন। প্রধানমন্ত্রী তার বক্তব্যের শুরুতেই মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের স্মরণ করেন, তুলে ধরেন বিভিন্ন সময় পুলিশের নানা অবদান। আর কোনো ফ্যাসিবাদী শক্তি পুলিশকে যেন ব্যবহার করতে না পারে সেই শপথ নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এই বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ স্বৈরাচার যেন পুলিশ সদস্যদেরকে দেশ এবং জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে সক্ষম না হয়। স্বাধীনতার প্রথম প্রহরেই পুলিশের রক্তে রঞ্জিত এই মাটিতে দাঁড়িয়ে আসুন আজ আমরা আবারও নতুন শপথে অঙ্গীকারবদ্ধ হই। শুধু বিদেশেই নয়, দেশের জনগণের সঙ্গেও পুলিশের মানবিক আচরণ প্রত্যাশিত হয়। পুলিশ গত নির্বাচনে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, মানুষ শান্তি ও নিরাপত্তা চায়, যা নির্ভর করছে পুলিশের উপর। বছরের পর বছর ধরে অসংখ্য হামলা মামলার শিকার, নিপীড়িত, নির্যাতিত, অধিকার হারা মানুষ বর্তমান গণতান্ত্রিক সরকারের সময় শান্তি এবং নিরাপত্তা চায়। আপনারা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সাধ্য এবং সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করবেন। এটি আপনাদের কাছে বর্তমান সরকারের প্রত্যাশা। পরে কল্যাণ প্যারেডের অনুষ্ঠানে পুলিশ বাহিনীকে জনগণের আস্থা অর্জনের আহ্বান জানান সরকার প্রধান। বলেন, ফ্যাসিবাদী শাসনের কলঙ্ক পেছনে ফেলে নিরপেক্ষ বাহিনী হিসেবে পুলিশকে গড়তে চায় তার সরকার। ফ্যাসিবাদী সরকার নিজেদের হীন দলীয় স্বার্থে পুলিশ বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছিল। সেই অন্ধকার সময় পেরিয়ে এখন সময় এসেছে নতুনভাবে এগিয়ে যাবার। পুলিশ প্রশাসন কোনো দলের নয়। বিধিবদ্ধ আইন অনুযায়ী পুলিশ প্রশাসন পরিচালিত হবে। কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হন তা নিশ্চিত করা অবশ্যই আপনাদের দায়িত্ব। মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে বর্তমান সরকার কোনো আপোষ করবে না বলেও জানান তারেক রহমান। ইমরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলে সীমান্তে বাড়ছে নতুন শঙ্কা। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেয়ার দিনই সীমান্তে গুলিতে প্রাণ গেছে 2 যুবকের। আর লালমনিরহাটের বুড়িমারিতে অনুপ্রবেশ ঠেকিয়েছে বিজিবি। বিশ্লেষকরা বলছেন, সীমান্তের ওপারে কট্টর হিন্দুত্ববাদী রাজনীতির উত্থানে উদ্বেগে আছে বাংলাদেশ। দিন মোহাম্মদ সাব্বিরের রিপোর্ট। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে 47-এর দেশভাগের পর প্রথমবার পশ্চিমবঙ্গের ক্ষমতার মস্তদে গেরুয়া শিবির।
তবে নির্বাচনের ফল প্রকাশের পরপরই কলকাতার নিউ মার্কেটে বুলডোজার দিয়ে সংখ্যালঘু মুসলমানদের ব্যবসা প্রতিষ্ঠান গুঁড়িয়ে দেওয়ার ছবি নজর কেড়েছে গোটা বিশ্বের। এছাড়াও বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন সহিংসতার ঘটনায় বাড়ছে নিরাপত্তা শঙ্কা। বিশেষ করে আসাম সহ বিজেপি শাসিত রাজ্যগুলোর অতীত অভিজ্ঞতায় সেই শঙ্কা আরও জোরালো হয়েছে। শপথ নেয়ার পর শুভেন্দু অধিকারী নীরব থাকলেও নির্বাচনী প্রচারে তার বাংলাদেশ বিরোধী বক্তব্য সেই উদ্বেগকে আরও বাড়িয়েছে। वार्ड नंबर 77 में जितना मुसलमान वोट देने के लिए निकला सब ममता को वोट दिया। বিশ্লেষকরা বলছেন সীমান্তের ওপারে কট্টর হিন্দুত্ববাদী রাজনীতির উত্থানে উদ্বেগ আছে বাংলাদেশে। ওপারে মুসলিম নির্যাতন বাড়লে তার প্রভাব পড়তে পারে এপারেও। যেহেতু হচ্ছে কি 3 লাখ ভোটার তারা এখনো হচ্ছে সেই লিস্টে জায়গা পাননি, এই নির্বাচনের বিজয়টাকে তারা যেভাবে আইডেন্টিফাই করবার চেষ্টা করছে তার ফলে এই একটা শঙ্কার জায়গাটা থাকে। এটা তো কোনো ধরনের শিষ্টাচারের মধ্যে পড়ে না, কূটনীতির ধার ধারে না, এটা তো দুই দেশের পারস্পরিক সার্বভৌম সমতার সম্পর্কের প্রতি কোনো শ্রদ্ধাশীল আচরণ না। তবে রাজনৈতিক নীরবতার মধ্যেও সীমান্তে থামেনি অস্থিরতা। এরই মধ্যে শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফ এর গুলিতে 2 বাংলাদেশির প্রাণ গেছে। এর আগে বুধবার লালমনিরহাটের বুড়িমারিতে অনুপ্রবেশের সময় এক ভারতীয় নাগরিকের পথ রোধ করে ফিরিয়ে দিয়েছে বিজিবি। সীমান্ত অস্থিতিশীল হলে শুধু বাংলাদেশ নয়, ভারতকেও এর নেতিবাচক পরিণতি ভোগ করতে হবে বলে মত বিশ্লেষকদের। আমাদের নিরাপত্তার জন্য এটা বড় একটা ধরনের হুমকি। সীমান্ত সুরক্ষিত করতে হবে, এই জাতীয় কাজ করে তারা পার পাবে না, সেই জিনিসটা তা আমাদেরকে, এই মেসেজটা তাদের কাছে দিতে হবে। আমাদের সীমান্ত যেটা ভারত বাংলাদেশ দুই পক্ষেরই প্রয়োজন, সেটা স্থিতিশীল থাকুক, জনগণের মধ্যে সম্পর্কের ভিত্তিটা আরও দৃঢ় হোক। এদিকে সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। সংস্থাটির দাবি, যে কোনো ধরনের অনুপ্রবেশ বা সীমান্ত ঘিরে যে কোনো অস্থিরতা মোকাবিলায় প্রস্তুত রয়েছে বিজিবি। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ বন্ধুত্ব চাইলেও বারবার সীমান্ত রক্তাক্ত করছে ভারত। ভালো সম্পর্ক তৈরি করতে হলে দিল্লিকে সহিংসতার মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। রোববার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, দিল্লির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় ঢাকা, কিন্তু বারবার সীমান্ত রক্তাক্ত করলে কখনোই ভালো সম্পর্ক তৈরি হবে না। রুহুল কবির রিজভী বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবমূল্যায়ন করার সুযোগ নেই। উন্নয়নে ভূমিকা রাখা সমাজের সব পেশাজীবীকে মূল্যায়ন করবে সরকার। বাংলাদেশিদেরকে গুলি করে হত্যা করা হবে কেন সীমান্তে? এই সীমান্তে রক্তপাত কতদিন বন্ধ হবে, কতদিনে বন্ধ হবে? এত আলোচনা করার পর এবং এত সুন্দর বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক, অনেকেই বলেন যে অত্যন্ত চমৎকার সম্পর্ক বিদ্যমান ঢাকা দিল্লি, তারপরেও গতকাল 2 জনকে গুলি করে হত্যা করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার এক সীমান্তে। বাংলাদেশের সাথে যদি একটি স্থায়ী বন্ধুত্ব গড়ে তুলতে চান, তাহলে এই যে একটা মানে সহিংসতার মনোবৃত্তি, এটা পরিহার করতে হবে। সীমান্ত হত্যা নিয়ে উদ্বেগ জানিয়েছে এনসিপি। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার রাজধানীর বাংলা মোটরে সংবাদ সম্মেলনে 5 সিটি কর্পোরেশনের প্রার্থী ঘোষণা করেন দলটির নেতারা। এছাড়া উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার মেয়র পদে প্রথম ধাপে 100 প্রার্থীর নাম ঘোষণা করে দলটি। এ সময় স্থানীয় সরকার নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণার দাবি জানান সার্জিস আলম। সিটি কর্পোরেশনগুলোতে আমরা আমাদের প্রার্থী ঘোষণা করব। আমরা উপজেলা চেয়ারম্যান এবং পৌরসভা মেয়র পদপ্রার্থী এনসিপি সমর্থিত আমরা প্রাথমিকভাবে ঘোষণা করতে যাচ্ছি। জনগণের নিরাপত্তা এক ধরনের সংখ্যা তৈরি হয়েছে এবং আমরা বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলার পরিস্থিতি যে ব্যাহত হচ্ছে সেটার বিভিন্ন ইনস্ট্যান্স আমরা সারা দেশে দেখতে পাচ্ছি। আমরা দেখছি যে ইদানিং সীমান্ত হত্যা আবার হঠাৎ করে বেড়ে যাচ্ছে। এটা একটা কনসার্নের বিষয়। আমরা আশা করি যে সরকার সীমান্ত হত্যা রোধে শক্তিশালী ডিপ্লোম্যাটিক অবস্থান নেবে। ভারতের আসাম এবং পশ্চিমবঙ্গে মুসলিমদের উপর নির্যাতন ও হত্যার অভিযোগের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ
খেলাফত মজলিস। রোববার আসরের নামাজ শেষে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিজয়নগর পানির ট্যাঙ্কের কাছে এসে শেষ হয়। এ সময় বক্তারা আসাম এবং পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন অঞ্চলে নির্বাচন পরবর্তী মুসলিমদের উপর হামলা, নির্যাতন ও সহিংসতার অভিযোগ তুলে নিন্দা জানান। পাশাপাশি এসব ঘটনার বিরুদ্ধে আন্তর্জাতিক মহল ও বাংলাদেশ সরকারের জোরালো অবস্থান দাবি করেন তারা। গোটা বিশ্বে মুসলমান যেখানেই আছে, যেখানে যেভাবে মুসলমানের উপরে যদি কোন ধরনের হামলা হয়, সেই হামলা সমস্ত মুসলমানের শরীরে ব্যথা অনুভব করায়। আমার পার্শ্ববর্তী দেশের মুসলমানদেরকে প্রতিনিয়ত নির্যাতন নিপীড়ন করছে। আপনারা সোচ্চার হবেন, এই সরকার ভারতের মুসলমানদের পক্ষে নির্যাতনের বিরুদ্ধে সরকারিভাবে ভারতের সরকারকে প্রতিবাদ জানাবে, ব্যবস্থা নেবে, এই আহ্বান রইল। হাম ও উপসর্গে ঝরল আরও 11 শিশুর প্রাণ। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে রেকর্ড 1708 জন। রাজধানীতে আক্রান্ত ও মৃত্যু কমলেও বাড়ছে ঢাকার বাইরে। চিকিৎসকরা বলছেন, শিশুর দেহে অন্য রোগের অ্যান্টিবায়োটিক কাজ না করায় বাড়ছে উদ্বেগ। একই ছাদের নিচে শত শত শিশু, অথচ নেই কোনো হই হুল্লোড় আর দুরন্তপনা। বিপরীতে চিৎকার, ক্লান্তি আর নিষ্পাপ শরীরে অসহ্য যন্ত্রণার আর্তনাদ। প্রায় 2 মাস ধরে রাজধানীর ডিএনসিসি হাসপাতালের চিত্র এমন। গত 24 ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছে আরও 132 জন। এ নিয়ে হাসপাতালটিতে হামের চিকিৎসা নিচ্ছেন 450 জনের বেশি। বর্তমানে হাসপাতালে ভর্তি বেশিরভাগ শিশুর কারো না কারো পরিবারের অন্য শিশুর হাম হয়েছে কয়েকদিন আগে। এমন শিশুদের শরীরের জটিলতাও দেখা দিচ্ছে। আবার কেউ কেউ দ্রুত হাসপাতালে আসায় সুস্থ হচ্ছেন তাড়াতাড়ি। তো অনেক সিরিয়াস অবস্থা, তো শোয়ার মতো আসলো, বিছানা অনেক খারাপ আছিল, চোখ মালছে না 5 দিন। চিকিৎসকরা বলছেন, এদের কাছ থেকে আক্রান্ত হচ্ছে পরিবারের বয়স্ক সদস্যরাও। হামের ভাইরাস যেহেতু রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা একবারেই ধ্বংস করে ফেলে, তার সাথে যদি আবার একটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট কোনো ব্যাকটেরিয়া দিয়ে যদি আবার বাচ্চাটি আক্রান্ত হয়ে যায়, তখন আসলে আমাদের জন্য খুব ভয়ঙ্কর একটি সমস্যা হয়ে দাঁড়ায়। তবে কিছুটা স্বস্তির খবর দিলেন এই চিকিৎসক। যেহেতু সিটি কর্পোরেশন এরিয়াগুলিতে আমাদের গত মাসের 5 তারিখ থেকে টিকা কার্যক্রম শুরু হয়ে গিয়েছিল, 12 তারিখ থেকে, তাহলে সেই হিসাব অনুযায়ী আমরা আশা করছি যে এই সময় ঢাকা সিটি কর্পোরেশন এরিয়ার ভিতর থেকে রোগীর সংখ্যা কমে আসবে, অনেকখানি কমে আসবে। এখন ঢাকার বাইরের সংখ্যা বাড়বে, তুলনামূলকভাবে ঢাকার বাইরের সংখ্যা বাড়বে। চলমান টিকা কার্যক্রমে কোনো শিশু বাদ পড়লে দ্রুত টিকা নেয়ার পরামর্শ চিকিৎসকদের। সেই সঙ্গে গর্ভবতী মা ও শিশুদের পুষ্টিকর খাবার নিশ্চিতেরও তাগিদ দেন তারা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। হামে মারা যাওয়া 352 শিশুর পরিবারকে 2 কোটি টাকা করে ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট হয়েছে। রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হুমায়ুন কবির জনস্বার্থে এই রিট দায়ের করেন। স্বাস্থ্য সচিব সহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে। হাম ও হামের উপসর্গ নিয়ে গত 55 দিনে 152 শিশুর মৃত্যু হয়েছে। অন্তর্বর্তী সরকারের যেই স্বাস্থ্য উপদেষ্টা ছিলেন নূরজাহান বেগম, তার সময়ে ক্রয় পদ্ধতি পরিবর্তন করে ওপেন টেন্ডার মেথডে এই হামের টিকা ক্রয় করা হবে, কিন্তু এটি করতে গিয়ে তিনি ব্যর্থ হয়েছেন এবং এই ব্যর্থতার কারণেই মূলত এই হামের টিকা ক্রয় করা সম্ভব হয়নি। কার অবহেলার কারণে এই হামের টিকা ক্রয় করা সম্ভব হয়নি, এই বিষয়ে তদন্ত করবার জন্য আমরা WHO, ইউনিসেফ, IDCR এর প্রতিনিধিদের সমন্বয়ে 10 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি করবার জন্য নির্দেশনা চেয়েছি আমাদের রিটে। প্রবাসের সময় আরও থাকছে, গ্যাস বিস্ফোরণের পর ফ্ল্যাট থেকে বের হতে পারেনি পরিবারের কেউ। নারায়ণগঞ্জে 3 সন্তান সহ বাবা মা দগ্ধ। সবার অবস্থায় আশঙ্কাজনক, সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার নির্দেশ। আরএফএল এসডব্লিউআর পাইপি মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। উত্তরাধিকার সূত্রে পাওয়া অর্থনীতি কাঁধে নিয়ে আগামী অর্থ বছরের জন্য 9,30,000 কোটি টাকার বাজেট ঘোষণা করতে যাচ্ছে বিএনপি সরকার। গত বছরের তুলনায় আকার বাড়ছে প্রায় 1.5 লাখ কোটি টাকা। স্থিতিশীল অর্থনীতি ও উচ্চ প্রবৃদ্ধির ধারায় ফেরাই মূল লক্ষ্য বলে আভাস মিলেছে অর্থ মন্ত্রণালয় থেকে। বাস্তবায়নে দক্ষতা দেখাতে না পারলে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে বলে সতর্ক করছেন অর্থনীতিবিদরা। কামরুল হাসান সবুজের রিপোর্ট।
বেচাকেনার ব্যস্ততার মধ্যেই এই মুদি দোকানির নিরন্তর হিসাব কষে চলা, ভোক্তা চাহিদা মেটাতে পণ্য সরবরাহ ঠিক রাখতে কিভাবে আসবে অর্থের যোগান, সংকট মোকাবিলায় কতটুকু ভরতে পারবেন সঞ্চয় ভাণ্ডার, ঘাটতি পূরণে ভরসা রাখবেন কোথায়, আর পরিবারের সদস্যদের খরপোশ মেটাতেই বা ব্যয় করবেন কত টাকা। পরিকল্পনা যদি আমার ভালো না হয় তাহলে আমার কোনো কাজে ভালো হবে না। আয় ব্যয়ের হিসাব কষে চলা প্রত্যেক সচেতন মানুষের মতোই আগামী অর্থ বছরে দেশের উন্নয়নে কত টাকা ব্যয়ে কি করা হবে ছক কষে জাতীয় সংসদে সেই বাজেট ঘোষণা হতে যাচ্ছে আগামী 11 জুন। কঠিন সময়ে বাজেট দেওয়ার দায়িত্ব পড়েছে নতুন সরকারের উপর। কঠিন সময় বিশ্ব বাস্তবতায়, দেশের কয়েক বছরের অর্থনৈতিক বাস্তবতায় তো কঠিন বটেই। বিএনপি সরকার 2026-27 অর্থ বছরের জন্য 9,30,000 কোটি টাকার বাজেট দিতে যাচ্ছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়ের সূত্র, যা চলতি অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের চেয়ে 1,40,000 কোটি টাকা বেশি। আর জিডিপি প্রবৃদ্ধি ধরা হতে পারে 6.5%। প্রবৃদ্ধি তো আমরা 8% অলমোস্ট চলে গিয়েছিলাম, সেখান থেকে আমরা নেমে গিয়েছি। সেই হিসেবে টার্গেটটা 6.5% অনেক বেশি না। স্বৈরশাসনের অবসান ঘটিয়ে 1991 সালে রাষ্ট্র ক্ষমতায় এসেই ভ্যাট প্রচলন করে রাজস্ব আদায়ে যুগান্তকারী পদক্ষেপের জানান দিয়েছিল বিএনপি। 2 দশক পর দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে এবারও বাজেটে নতুনত্ব আনবে বলে আশা এনবিআরের সাবেক এই চেয়ারম্যানের। বাজেট বাড়াতে হবে। কেন বাড়াতে হবে? যে অর্থনীতিকে চালু করতে হবে, বাজেট বড় করতে হবে, কিন্তু সুশাসনটা তার সাথে থাকতে হবে। তবে হরমুজ প্রণালী ঘিরে মধ্যপ্রাচ্য সংঘাত দীর্ঘ হলে পণ্য ও কাঁচামাল সরবরাহে যে নেতিবাচক প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতে, সেই বাস্তবতায় এই সম্প্রসারণমূলক বাজেট বাস্তবায়নে মুনশিয়ানা দেখাতে না পারলে অর্থনীতি অস্থিতিশীল হয়ে উঠতে পারে বলে সতর্ক করছেন এই অর্থনীতিবিদ। এই সরবরাহ সংকট যেখানে থাকে সেখানে সম্প্রসারণমূলক বাজেট বাস্তবায়ন হলে এটা যদি উৎপাদন না বাড়ায়, কারণ চাহিদার সংকটে তো উৎপাদন ব্যাহত না, তো টাকাটা বাজারে ঢুকে যাচ্ছে, মূল্যস্ফীতি এমনি খুবই উচ্চ পর্যায়ে আছে, এটার উপর ফার্দার চাপ সৃষ্টি হবে। অর্থ মন্ত্রণালয় সূত্র বলছে, আগামী অর্থ বছরের বাজেট বাস্তবায়নে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা 6,95,000 কোটি টাকা ধরা হতে পারে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। কম গুরুত্বপূর্ণ ও উচ্চাভিলাষী প্রকল্প বাদ দেবে সরকার। এবার বাজেটে স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নয়নে বরাদ্দ বাড়ানো হবে বলেও জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। রোববার PKSF এর অনুষ্ঠানে তিনি আরও জানান, সব শ্রেণী পেশার মানুষকে মূলধারার অর্থনীতিতে নিয়ে আসতে কাজ করছে সরকার। জিডিপির প্রবৃদ্ধির ধারায় দেশের মানুষের মাথাপিছু আয় বাড়লেও উচ্চ আয় বৈষম্যের কারণে উন্নয়নের সুফল পুরোপুরি পান না মধ্যবিত্ত থেকে প্রান্তিক মানুষ। রোববার রাজধানীর আগারগাঁওয়ে PKSF ও বিশ্বব্যাংকের উদ্যোগে রেস প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উঠে আসে এই প্রসঙ্গ। এতে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জানান, অর্থনৈতিক গণতন্ত্রের মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারার অর্থনীতিতে যুক্ত করতে কাজ করছে সরকার। শুধুমাত্র রাজনীতিতে গণতন্ত্র থাকলে তো চলবে না, এই জন্য আমাদের স্লোগান হচ্ছে অর্থনীতিকে গণতন্ত্রের করা। বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের বাংলাদেশের অর্থনীতিতে অংশগ্রহণ করার একটা অধিকার আছে। কম গুরুত্বপূর্ণ ও উচ্চাভিলাষী প্রকল্পগুলো বাদ দেওয়ার পরিকল্পনার কথা জানান মন্ত্রী। আমাদের 1300 প্রজেক্ট প্ল্যানিং কমিশনে আছে, আমরা অনেকগুলো প্রজেক্ট বাদ দিয়ে দিচ্ছি। আমাদের আউট অফ পকেট এক্সপেন্ডিচার নিজের স্বাস্থ্য সেবার জন্য আফগানিস্তান চেয়ে বেশি, কিন্তু সেটা লজ্জাকর ব্যাপার। এদিকে রেস প্রকল্পের মাধ্যমে নারী উদ্যোক্তা সহ 2 লাখ তরুণকে প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনার কথা জানানো হয় দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম উদ্বোধনীতে। 85% এমপ্লয়মেন্ট ইজ ইন দ্য ইনফর্মাল সেক্টর। বিল্ডিং না বানিয়ে, ক্লাসরুম না বানিয়ে, ঘনঘটা করে কি বলবো সভা সমিতি না করে, ইউ আর ডুইং ইট সাইলেন্টলি। 2030 সালের মধ্যে প্রকল্পের আওতায় সরাসরি উপকৃত হবেন 4 লাখের বেশি উদ্যোক্তা। অগ্রাধিকার দেওয়া হবে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকার তরুণদের। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ডেঙ্গু ও চিকুনগুনিয়া মোকাবিলায় রাজধানীর বিভিন্ন এলাকায় চালানো হচ্ছে পরিচ্ছন্নতা ও মশা নিধন কর্মসূচি। এতে ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক বলেন, মশা নিধন কর্মীরা ঠিকভাবে দায়িত্ব পালন করছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আর ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন করেছেন ঢাকা উত্তর সিটির প্রশাসক।
ডেঙ্গুর মৌসুম সামনে রেখে রাজধানীতে মশা নিধন কার্যক্রম জোরদার করেছে 2 সিটি কর্পোরেশন। কর্মীদের দায়িত্ব পালনের তদারকি, নতুন ওষুধ পরীক্ষা এবং জনসচেতনতা বাড়াতে নানা উদ্যোগের কথা জানাচ্ছেন 2 সিটি কর্পোরেশনের প্রশাসক। ঝুঁকি কমাতে প্রাক বর্ষা প্রস্তুতি শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। রোববার সকালে নগর ভবন এলাকায় এডিস মশার লার্ভা জরিপ কার্যক্রমের উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। তিনি জানান, ডেঙ্গু মৌসুমের আগেই কর্মীরা ঠিকভাবে দায়িত্ব পালন করছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। আগের ওষুধ আপনারা বলার পরে 2 বার আমরা পরীক্ষা করেছি। মন্ত্রণালয়তে পরীক্ষা করার পরে তারা বলেছে যে না, ওষুধ ঠিক আছে এবং এটা জাস্টিফাইড, কাজে ওষুধের ব্যাপারে কোথাও কোনো আপত্তি নাই। এদিকে ডিএনসিসি সুপারমার্কেটের সামনে সুরে সুরে ডেঙ্গু প্রতিরোধ শীর্ষক ভ্রাম্যমাণ বাউল সঙ্গীত কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান। প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা উল্লেখ করে প্রতি শনিবার বাসাবাড়ি পরিষ্কার রাখার অভ্যাস করে তোলার আহ্বান জানান তিনি। জনাব তারেক রহমান বলেছে, জনগণের পাশে যাও, জনগণকে সেবা করো, দেশ পরিকল্পনায় নিজেকে নিয়োজিত করো। তাহলে আমাদের সেই কথাটা শুনতে হবে না? শুনতে হবে। অনেকে দেখি আজকে দুপুরে কি রান্না করেছে সেটাও ফেসবুকে দেয়। তো যখন আপনি আপনার বাসার আঙিনা ফুলের টব পানি জমে আছে, সেটা যখন পরিষ্কার করবেন, এটাও ফেসবুকে দিয়ে দিবেন। এছাড়া একটি গোষ্ঠী এখনো অপপ্রচার চালাচ্ছে মন্তব্য করে কাজের মাধ্যমেই তাদের জবাব দেওয়া হবে বলে জানান ডিএনসিসি প্রশাসক। আগামী দিনে ডেঙ্গু থেকে মানুষকে। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। সড়কে শৃঙ্খলা ফেরাতে চালু হচ্ছে রোড সেফটি পেনাল্টি সিস্টেম RSPS। অ্যাপভিত্তিক এই সেবায় ট্রাফিক আইন লঙ্ঘন করলেই কাটা পড়বে পয়েন্ট। এভাবে পয়েন্ট শূন্য হয়ে গেলে বাতিল হবে ড্রাইভিং লাইসেন্স। তবে ব্যাপক আইন লঙ্ঘনের বাস্তবতায় কার্যকারিতা নিয়ে সংশয়ে বিশেষজ্ঞরা। শফিকুজ্জামান রুবেলের রিপোর্ট, ছবি তুলেছেন সাইফুল ইসলাম। যানজট আর বিশৃঙ্খল সড়ক রাজধানী ঢাকায় যেন নিয়তি। প্রতিদিন নিয়ম ভাঙাই যেন নিয়ম। রাস্তা পারাপার আর যান চলাচল সবই চলে হুড়োহুড়িতে। নিত্যকার এমন দৃশ্য বলে দেয় কতটা অসহায় আমাদের ট্রাফিক বিভাগ। এমন বাস্তবতায় সড়কে চালু হচ্ছে রোড সেফটি পেনাল্টি সিস্টেম RSPS। BRT এর এই ডিজিটাল ব্যবস্থা ট্রাফিক আইন ভাঙলেই স্বয়ংক্রিয়ভাবে কাটা হবে ড্রাইভিং লাইসেন্সের পয়েন্ট। সড়ক পরিবহন আইন 2018 অনুযায়ী প্রতিটি লাইসেন্সে রয়েছে 12 পয়েন্ট। নিয়ম ভাঙলে পয়েন্ট কমবে আর শূন্যে পৌঁছলে লাইসেন্স বাতিল। এই ব্যবস্থায় ট্রাফিক পুলিশের হাতে থাকবে স্মার্ট ডিভাইস, যার মাধ্যমে তাৎক্ষণিকভাবে রেকর্ড হবে অপরাধ। অ্যাপ ভিত্তিক সেবা চালু হলে সড়কে চালক ট্রাফিক বাকবিতণ্ডতা কমবে, শৃঙ্খলা ফিরবে যান চলাচলে, বলছেন ট্রাফিক পুলিশ। আমাদের জন্য এটা অনেক বড় সুবিধা হবে, কারণ আমরা তো ফিজিক্যালি মামলা করি, মানুষের সাথে মাঝে ঝামেলা এবং অনেক হ্যারাসমেন্টের শিকার হই। এটা থেকে আমরা একটু মুক্তি পাবো। তবে চালকরা বলছেন, চুক্তিভিত্তিক গাড়ি চললে যাত্রী ওঠানামায় নিয়ম মানা কঠিন। সিঙ্গেলে তাকে নামাইতেই হবে, তাহলে ওইখানে যে কোনো মূল্যেও তাকে নামাইতে হবে। গাড়ি সারাদিন কষ্ট করে চলে, রাতে বেলা দেই বেতন নাকি 100 টাকা ইনকাম কম দেয়, চাবিটা ছুঁয়ে দেবো মালিককে করে। টার্গেটে না করে আমাদের যদি মাসিক ভিত্তিতে করে দেওয়া হয়, তাহলে আমাদের জন্য আরো বেটার হবে, আমরা আইনটা সহজে মানতে পারবো। এ বিষয়ে অ্যাপ চালু হওয়ার আগে কথা বলতে চাননি BRT এর চেয়ারম্যান। বিশেষজ্ঞরা বলছেন, উদ্যোগটি প্রশংসনীয় হলেও বাস্তবায়ন হতে সমষ্টিগত উদ্যোগ নিতে হবে। যেভাবে আমাদের সড়ক ব্যবস্থাপনা উশৃঙ্খল এবং বিশৃঙ্খল হয়ে গেছে, আমার ধারণা এখানে 95% চালকই নিয়ম মানছে না। তারা ট্রিপ বেসিসে সড়কে বাসগুলি চালাচ্ছে, তাদের কোনো বেতন নাই। তো এই চালক তো আসলে সড়কে নামার পর বেপরোয়া হবে, এটি কিন্তু স্বাভাবিক। উদ্যোগটা অবশ্যই ভালো, কিন্তু একই সাথে আমার সড়কের যে বিশৃঙ্খল পরিস্থিতি, তার যে রুট কজ যেটা আছে, সেই রুট কজেও কিন্তু আমাদের কাজ করতে হবে। ধাপে ধাপে সারা দেশে চালু হচ্ছে RSPS, যার লক্ষ্য একটাই, নিরাপদ ও শৃঙ্খলিত সড়ক ব্যবস্থা গড়ে তোলা। বিশেষজ্ঞরা বলছেন, এ পদ্ধতি আলোর মুখ দেখবে, তবে বাস্তবায়নে কঠোর নজরদারি দরকার। তাহলে কি সড়কের বিশৃঙ্খলা থেকে এবার মুক্তি মিলবে? সময় বলে দেবে এই অবাধ্য চরিত্রগুলোকে কতটা আবদ্ধ করা গেল নিয়মের গণ্ডিতে। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জ সিটির সাবেক মেয়র সেলিনা হায়াত আইভিকে 10 মামলায় হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। অন্যদিকে জুলাই হত্যার 2টি মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে জামিন দিয়েছেন হাইকোর্ট। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ সেলিনা হায়াত আইভির জামিন বহাল রাখার আদেশ দেন। গত বছরের 9 মে নারায়ণগঞ্জের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হয় আইভিকে। এছাড়া
আসাদুজ্জামান নূরের জামিনের আদেশ দেন বিচারপতি KM জাহিদ সারোয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের বেঞ্চ। 2024 সালের 15 সেপ্টেম্বর তাকে গ্রেফতার করে পুলিশ। টানা রোদে স্বস্তি ফিরেছে হাওরে, ধান শুকানো ও মাড়াইয়ে চলছে ব্যস্ততা। পানি কমায় অবশিষ্ট ধান কাটার হিড়িক পড়েছে। বৃষ্টি ও ঢলে ফসলের ক্ষয়ক্ষতি নিয়ে দুশ্চিন্তা কাটছে না কৃষকের। তপ্ত রোদে ধান শুকাতে ব্যস্ত হাওরবাসী। গত কয়েকদিন ধরে রোদের দেখা পাওয়ায় স্বস্তি ফিরেছে কৃষকের মনে। রোববার সকাল থেকে হবিগঞ্জে কড়া রোদ উঠেছে। ধান শুকানোয় ব্যস্ত সময় পার করছে কৃষক। তবে এখনও 25% ধান কাটা বাকি রয়েছে। এর আগে ভারী বৃষ্টিপাত আর কালবৈশাখী ঝড়ে 11,774 হেক্টর বোরো ধান পানিতে তলিয়ে যায়। ক্ষতিগ্রস্ত হন অন্তত 22,000 কৃষক। আমরা তো যেগুলা জমি পড়ছি না সবগুলা লইয়া গেছে পানি, আমরা তুলতে পারছি না। ধান ফান লইতে পারতেছি না ফলার জায়গার অভাবে। আর আমরা যে গড়ানো দিমু সে দালালের লাগি আমরা গড়ানো দিতে পারি না। সুনামগঞ্জেও ধান শুকানোর ধুম পড়েছে। তবে বেশ কয়েকদিন ধরে ভেজা থাকায় ধানের মান নষ্ট হয়ে গেছে। যেটুকু ধান মিলছে জমি থেকেই 700 থেকে 800 টাকা মন দরে বিক্রি করে দিচ্ছেন কৃষকেরা। মানুষের যা ক্ষেত করছে খালি তেল দিয়ে পানি লাগাইয়া আর ক্ষেত করছে, এর লাগি মানুষ বেশি বেশি রেই নিছে। ওনে যাওয়াই মানুষ আশার উপরে করছে, ওনে তো আশা নাই, শেষ। মৌলভীবাজারে একাধিক উঁচু জমি থেকে পানি সরে গেছে। বেরিয়ে আসছে জমিতে তলিয়ে থাকা শত শত হেক্টর পচে যাওয়া ধান। এরপরও কৃষকেরা ব্যস্ত এসব ধান কাটতে। এছাড়া নেত্রকোনা সহ বিভিন্ন হাওর এলাকাতেও জোরে সোরে চলছে ধান শুকানোর কাজ। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। চলতি মাসে বৃষ্টি আর জলাবদ্ধতায় মৌলভীবাজারে 82 কোটি টাকা মূল্যের ধান নষ্ট হয়েছে। এমন লোকসানে দিশেহারা কৃষকেরা। তবে কৃষি বিভাগ বলছে শিগগিরই তালিকা তৈরি করে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতা করা হবে। শাহ অলিদুর রহমানের পাঠানো তথ্য ও মোহাম্মদ ইয়ারুব আহমদের ছবি নিয়ে রিপোর্ট। হাওরের বিস্তীর্ণ এলাকা জুড়ে জলাবদ্ধতা, ডুবে থাকা ধান গাছে ধরেছে পচন। গত সপ্তাহের টানা বৃষ্টিতে মৌলভীবাজারের হাইল, কাইনজার, হাকালুকি সহ সব হাওরের বেশিরভাগ জমির ধান ক্ষতিগ্রস্ত। কৃষকরা বলছেন অনেক ধান নষ্ট হয়ে গেছে। এখন যেসব ধান কাটা হচ্ছে সেগুলো থেকে পচা দুর্গন্ধ ছড়াচ্ছে। কিছু ধান ভালো থাকলেও রোদের অভাবে শুকাতে না পারায় তাও নষ্ট হয়ে যাচ্ছে। তলিয়ে থাকা জমি থেকে কিছু ফসল রক্ষা করার আশায় এখন ধান কাটছেন তারা। অনেক অনেক লাখ লাখ খেতি জমি ফাইনে ডুবে গেছে। ডুবার কারণে মানুষের ধান উঠাইতে পারছে না। 40 মন ধান গেরা আইছে, তা চাউল হইতো না। এখন তো আর কিতা করবা, সব তলিয়ে গেছে। আর যেগুলা তুলিয়ে আনছিলাম ওগুলা তো আর পাওয়ার আশা নাই, গেরা হয়ে গেছে। আমার রাজ্যের টাকা ঋণ হয়ে গেছে, গরিব মানুষের আইনা তাহলে খেত করছে। সরকারি নির্দেশে এরই মধ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করেছে কৃষি বিভাগ। তবে তালিকার বাইরে থেকে যাওয়ার অভিযোগ অনেক কৃষকের। পর্যবেক্ষণ করতে গিয়ে দেখেছি প্রায় 100 কোটি টাকার মতো কৃষকের ফসলের ক্ষতি হয়েছে। কৃষি বিভাগ বলছে শীঘ্রই যথাযথ তালিকা করে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতা করা হবে। ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা প্রণয়নের কাজ চলছে। আমরা তালিকা ধরে কৃষকদেরকে অবশ্যই সরকারি সহায়তা দেব এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক আমাদের সেই প্রণোদনা কাজ আমরা বাস্তবায়ন করব। মৌলভীবাজারের হাওর এলাকায় এবার বোরো মৌসুমে 62,400 হেক্টর জমিতে ধান চাষ করা হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা 2,81,250 মেট্রিক টন। সময় সংবাদ, মৌলভীবাজার। দেশের 24 জেলার প্রায় 7 কোটি মানুষের জীবনের সঙ্গে সম্পৃক্ত পদ্মা ব্যারেজ নির্মাণে পরিকল্পনা অনুযায়ী সরকার কাজ করছে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী। রোববার বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ IEBর প্রকৌশল বিভাগ আয়োজিত এক সেমিনারে একথা জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। তিনি বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে সরকার। নদী ভাঙ্গন রোধে সরকার এরই মধ্যে উদ্যোগ নিয়েছে জানিয়ে উপকূলের মানুষ প্রকৃতির সাথে যুদ্ধ করে বেঁচে থাকে বলে মন্তব্য করেন পানি সম্পদ মন্ত্রী। বলেন, কারিগরি বিষয়সহ অবকাঠামো নির্মাণে প্রকৌশলীদের পরামর্শে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। এ সময় কিভাবে উপকূলীয় অঞ্চলে ক্ষয় রোধ করা যায় তা নিয়ে গবেষণা প্রয়োজন বলে জানান রাজুক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম। ইশতেহারের মধ্যে স্পষ্ট আমরা উল্লেখ করেছি
যে আমরা যদি নির্বাচিত হই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি নির্বাচনের আগে রাজশাহীতে একটা বক্তব্যে স্পষ্টভাবে বলেছেন যে আমরা পদ্মা ব্যারেজ নির্মাণ করব। দেশের জনগণ আমাদেরকে যেহেতু নির্বাচিত করেছেন, ওই কমিটমেন্টটাকে আমরা রক্ষা করতেই হবে এনিহাউ। মাতৃত্বের শক্তি আর নারীর ক্ষমতায়ন তুলে ধরতে রাজধানীতে আয়োজন করা হয়েছে এক ব্যতিক্রমী উদ্যোগের, যেখানে নিজেকে পরিচিত করার মতো ব্র্যান্ডিং পণ্য মেলে ধরেছেন 30 জন উদ্যোক্তা। মমতায় সংসার আগলে রাখার পাশাপাশি দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারায় খুশি অংশগ্রহণকারীরা। এক ছাদের নিচে মিলছে স্বপ্ন, সৃজনশীলতা আর মাতৃত্বের শক্তি। রোববার রাজধানী গুলশানে হোটেল ক্রাউন প্লাজা ও ব্র্যাক ব্যাংকের যৌথ উদ্যোগে দ্য মাদারহুড মুভমেন্ট শিরোনামের এই আয়োজনে অংশ নেন 30 জন নারী উদ্যোক্তা। কেউ নিয়ে এসেছে হাতে তৈরি শাড়ি, কেউ জুয়েলারি, আবার এনেছেন কেউ ঘরে তৈরির খাবার, মোমবাতি সহ নিজেকে ব্র্যান্ডিং করার মতো প্রোডাক্ট। এনভায়রনমেন্ট অনেক সুন্দর, সবাই লাইক অনেক এনকারেজিং, সবকিছু ভালো লাগছে। নারীরা উদ্যোক্তা হলে পুরুষদের জন্য একজন ভালো, যে পাশাপাশি একজন হেল্প হয়। অনুষ্ঠান অনেক হচ্ছে, ইনিশিয়েটিভ অনেক নেওয়া হচ্ছে, কিন্তু ইম্প্যাক্ট সেই অর্থে হচ্ছে বললে ভুল বলা হবে। আমি কাস্টমারদের টার্গেট করছি যাতে আমার স্টলে যাতে কাস্টমার কিছু না কিছু একটা আসলে নিয়ে যায়। আয়োজকদের মতে এটি শুধু মাদার্স ডে উদযাপনেই নয়, বরং সমাজে নারী নেতৃত্ব ও উদ্যোক্তা হয়ে ওঠার গল্প তুলে ধরার একটি প্ল্যাটফর্ম। এর মাধ্যমে আসলে তাদেরকে ইন্সপায়ার করা হচ্ছে, বাহিরে যারা আরও অন্য মারা আছেন যাতে ইন্সপায়ার হতে পারে এবং ভবিষ্যতে তারা তাদেরকে মনে করে নিজেদেরকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে। আমরা চেষ্টা করেছি একটু ভ্যারাইটি রাখার জন্য, সো দ্যাট আমাদের ভিজিটাররা যাতে একটা 360 একটা এক্সপিরিয়েন্স এখান থেকে নিতে পারেন এবং তারা যাতে বিভিন্ন রকমের প্রোডাক্টের ওই এক্সেসটা পান। অংশগ্রহণকারীদের মতে মাতৃত্ব শুধু দায়িত্বই নয়, এটি শক্তি আর সম্ভাবনারও প্রতীক। সেই বার্তাই তুলে ধরছে এই ব্যতিক্রমী আয়োজন। মেসবাহুল আলিফ, সময় সংবাদ, ঢাকা। সোশ্যাল মিডিয়ার কাজের নির্দিষ্ট নীতিমালা না থাকা সচেতনতামূলক কাজে যুক্ত হওয়ার ক্ষেত্রে বড় বাধা বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। রোববার সকালে রাজধানীর ড্যাফোডিল ভবনে বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্ট আয়োজিত সেমিনার ও শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে মন্তব্য করেন তিনি। এখনকার গণমাধ্যম জগতের সবচেয়ে বড় সিংহ প্ল্যাটফর্ম হচ্ছে সোশ্যাল মিডিয়া, কিন্তু সোশ্যাল মিডিয়া সরকারের যে অবকাঠামো, এই অবকাঠামোর মধ্যে এটা কাজ করার কিন্তু কোনো বিধান নাই। রাষ্ট্রের যে পরিমাণ ডিজিটালাইজড ক্যারেক্টার থাকা দরকার, অথবা প্রজন্মকে যেভাবে খুব পরিকল্পিতভাবে ডিজিটাল লিটারেসির মধ্যে নেওয়া দরকার, বিশেষ করে গণমাধ্যমে, তা কিন্তু নাই। এবং এই না থাকার কারণে দেখা গিয়েছে যে ইচ্ছা থাকলেও এই কাজগুলি করতে কিন্তু অনেক সময় লেগে যাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে সন্তানদের নৈতিক শিক্ষায় মানুষ করাই বর্তমান মায়েদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন। রোববার সকালে মহাখালীতে এক সম্মাননা অনুষ্ঠানে মন্তব্য করেন তিনি। সন্তানের সাফল্যের নেপথ্যের কারিগর হিসেবে অবদান রাখায় 11 জন মায়ের হাতে তুলে দেওয়া হয় বিশেষ সম্মাননা। অনুষ্ঠানে সম্মাননা পাওয়া মায়েদের সংগ্রামের গল্প আর সন্তানদের কৃতজ্ঞতা প্রকাশের মুহূর্ত ভিন্ন আবহ তৈরি করে। সোশ্যাল মিডিয়ার এই যুগে AI সহ এমন একটি অবস্থায় আছি যে সত্যিকার অর্থে আমাদের জেনারেশন যেটি বলেন আর আগামী প্রজন্মের কথাই বলেন, তাদের অবস্থা কোন দিকে যাবে সেটি নির্ধারণ করা বা নিয়ন্ত্রণ করা এই মায়েরা যত সহজে পেরেছেন, সামনের মায়েরা এত সহজে পারবেন বলে আমার মনে হয় না। ডিলার নিয়োগে দ্বৈত নীতির অভিযোগে টিসিবি কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন ডিলাররা। জেলা প্রশাসনের তদন্ত রিপোর্ট অনুযায়ী নবায়নের দাবি তাদের। রোববার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে মানববন্ধন করেন ডিলাররা। দাবি করেন 2025 সালে নবায়নের জন্য নতুনভাবে আবেদন ও 5,000 টাকা পে অর্ডার জমা দিয়েছেন তারা। তথ্য যাচাই করে জেলা প্রশাসন রিপোর্ট জমা দেওয়ার পরও এখনও শেষ হয়নি নবায়ন কার্যক্রম। এর মধ্যেই আগের ডিলারদের বাদ দিয়ে নতুনদের নিয়োগ দেওয়া হচ্ছে। বৈধ ডিলারদের দ্রুত নবায়ন না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তাদের।
বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে ঢাকায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বাংলাদেশ শিশু হাসপাতাল মিলনায়তনে বাংলাদেশে থ্যালাসেমিয়ার রোগ প্রতিকার ও প্রতিরোধ এবং করণীয় শীর্ষক এই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। এ সময় তিনি থ্যালাসেমিয়া রোগের ব্যয়বহুল চিকিৎসা ব্যবস্থার কথা চিন্তা করে সরকার ও সমাজের বিত্তবান লোকেদের থ্যালাসেমিয়া রোগীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ আবুল মুহিত বলেন, থ্যালাসেমিয়া রোগের ভয়াবহতা চিন্তা করে রোগটি প্রতিরোধ করা একান্ত আবশ্যক। সেজন্য সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করে থ্যালাসেমিয়া বহনকারী কি না তা জেনে নেওয়ার পরামর্শ দেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের ঊর্ধ্বতন ও বিশেষজ্ঞ চিকিৎসকরা। দেখছেন প্রবাসের সময়, দেশের বাইরের খবর। অবশেষে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ভারতের দক্ষিণাঞ্চলের রাজনীতিতে নতুন অধ্যায় রচনা করলেন থালাপতি বিজয়। প্রথম বক্তব্যেই 200 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ফ্রি, নারীদের নিরাপত্তা নিশ্চিত এবং মাদক নির্মূল অভিযান জোরদারের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ঘোষণা দেন তিনি। এটি কোনো সিনেমার দৃশ্য নয়, তবে ঠিক যেন নিজের সরকার সিনেমার চিত্রায়ন করলেন বাস্তবে। পর্দার সুপারস্টার এর আগে এমন রাজনৈতিক সমাবেশে লাখো কোটি দর্শক মাতালেও এবার সত্যি সত্যি মুখ্যমন্ত্রীর পদ নিয়ে রাজ্যের মানুষের মন জয় করলেন থালাপতি বিজয়। ম্যাজিক সংখ্যা ছুঁতে না পারায় শপথের আগে বাস্তবেও সিনেমার দৃশ্যের মতোই টান টান উত্তেজনা ছিল শেষ কয়েকদিন। অবশেষে সব শঙ্কা কাটিয়ে রোববার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার থালাপতি বিজয়। চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে এই শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথম বক্তব্যে 200 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ফ্রি, নারীদের নিরাপত্তা নিশ্চিত এবং মাদক নির্মূল অভিযান জোরদারের উপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ঘোষণা দেন তিনি। আমি তামিলনাড়ুর জনগণকে প্রতিশ্রুতি দিচ্ছি, জনগণের অর্থ কখনো অপব্যবহার করব না। আমি সম্পদ অর্জনের জন্য রাজনীতিতে আসিনি, আর আপনারা সবাই সেটা খুব ভালো করেই জানেন। আমি কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেব না এবং কাউকে দুর্নীতির মাধ্যমে অর্থ উপার্জনের সুযোগও দেব না। এই সরকার হবে জনগণের সরকার, আর আমরা সবাই মিলে আরও শক্তিশালী ও উন্নত তামিলনাড়ু গড়ে তুলব। তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকসভার বিরোধী দল ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও শপথ অনুষ্ঠানে যোগ দেন হাজারো সমর্থক। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইতালির রাজধানী রোমে শুরু হয়েছে ব্যতিক্রমধর্মী মডেল প্রদর্শনী মডেল হবি রোম। ছোট ছোট মডেলের মাধ্যমে তুলে ধরা হয়েছে যুদ্ধ বিমান, ট্রেন, জাহাজ, গাড়ি ও ঐতিহাসিক স্থাপনার নিখুঁত রূপ। শনিবার শুরু হওয়া এই আয়োজনে বিভিন্ন বয়স ও পেশার মানুষ ভিড় করছেন। আয়োজকদের আশা, এই প্রদর্শনী নতুন প্রজন্মকে সৃজনশীলতা ও মডেল বিল্ডিং এর প্রতি আগ্রহী করে তুলবে। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। ইতালির পাহাড় ঘেরা সুন্দর শহরের দৃশ্য, ট্রেন চলাচল, গাড়ি ও ঐতিহাসিক স্থাপনার ক্ষুদ্র মডেল দেখে মুগ্ধ দর্শনার্থীরা। নিখুঁত কারুকাজে তৈরি এসব মডেল যেন বাস্তব পৃথিবীর ছোট সংস্করণ। আয়োজকরা বলছেন, এটি শুধু প্রদর্শনী নয়, সৃজনশীলতা ও প্রযুক্তিকে একসঙ্গে তুলে ধরার একটি উদ্যোগ। এই উদ্যোগের বিশেষ কারণ তরুণদের মধ্যে মডেল বিল্ডিং চেনানো, যা অনেকে এখনো চেনে না। আমরা এখানে সৃজনশীলতা বিকাশের সুযোগ তৈরি করে দেই। প্রদর্শনীতে আসা অনেকের মতে, বর্তমান সময়ে তরুণদের প্রযুক্তি নির্ভর জীবন থেকে সৃজনশীল কাজে ফিরিয়ে আনতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে নতুন প্রজন্মকে মডেল বিল্ডিং এর মতো শখের জগতের সঙ্গে পরিচয় করিয়ে দিতেই এই আয়োজন। বর্তমানে ছেলেমেয়েরা শুধু মোবাইল নিয়ে সময় কাটায়। এই প্রদর্শনের মাধ্যমে নতুন জেনারেশন অন্য কিছু চিনতে পারবে এবং আশা করি তাদের মধ্যে একটা সময় মডেল বিল্ডিং এ আগ্রহ বাড়বে। এই প্রদর্শনী নতুন জেনারেশনের জন্য একটি চমৎকার উদ্যোগ। একটা সময় মডেল কালেকশনের বস্তু ছিল, যা এখন প্রায় হারিয়ে গেছে। আয়োজকদের মতে, মডেল বিল্ডিং এবং সাধারণ মানুষকে একসঙ্গে আনার মধ্য দিয়ে আয়োজনের মূল লক্ষ্য পূরণ হয়েছে। এই অনুষ্ঠানের মাধ্যমে মডেল বিল্ডিং এবং নাগরিকদের এক ছাদের নিচে এনেছে। জনগণের মধ্যে রেল সংস্কৃতি ও মডেল বিল্ডিং ছড়িয়ে দেয়া মূল লক্ষ্য। ছোট ছোট মডেলের ভেতর যেন উঠে এসেছে বাস্তব পৃথিবীর এক অনন্য রূপ। ট্রেন, শহর, গাড়ি কিংবা ঐতিহাসিক স্থাপনা সবকিছুই তৈরি হয়েছে নিখুঁত দক্ষতা ও ধৈর্যের মাধ্যমে। দর্শনার্থীদের আশা, ভবিষ্যতে এমন আয়োজন আরো বড় পরিসরে অনুষ্ঠিত হবে।
ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। কুয়েতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো সিলেট সিকচার্স ক্লাবের জার্সি উন্মোচন ও প্রীতি সমাবেশ। আয়োজকরা বলছেন, প্রবাসী তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতেই এই উদ্যোগ। স্থানীয় সময় শুক্রবার অনুষ্ঠানে কুয়েত প্রবাসী বিভিন্ন ক্রীড়া সংগঠক, সামাজিক ব্যক্তিত্ব ও বিশিষ্টজনরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আব্দুল হাই মামুন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েতের সভাপতি জাহাঙ্গীর খান পলাশ ও আল জাজিরা কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর হুমায়ুন আলী। অনুষ্ঠানে ভবিষ্যতেও ক্রীড়ার মাধ্যমে প্রবাসীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করা হয়। এই ছিল প্রবাসের সময়, সঙ্গেই থাকুন সময়ের।